কৃপানের মুখে ঝামা ঘষে প্রমাণ জোগাড় করলো মেহেক। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। গীতা তো কথা বলতে থাকে মেহেকের সাথে, আর মেহেককে বুঝিয়ে বলে দেয় ঠিক কি করতে হবে। আর অন্যদিকে কৃপান তো তাড়াতাড়ি করে কসমেটিকের তত্ত্বটা খুঁজতে শুরু করে দিয়েছে। তারপরে মেহেক ভয় পেয়ে যায় আর বলে, পদ্ম এবার কি হবে? ও তো কসমেটিকের তত্ত্বটাই ভালো করে ঘাটাঘাটি করছে। পদ্ম তখন বলে, উকিল দিদি এত ভুল কাজ করবে না, দেখাই যাক না শেষ পর্যন্ত কি হয়। ইলিন তখন বলে, আরে কৃপান তুমি কি খুঁজছো? আমাকে বলো, আমি তোমাকে বলে দিচ্ছি কোন তত্ত্বে কি আছে। কৃপান বলে, আমি দেখে নেব কোন তত্ত্বে কি আছে, আমাকে বলে বোঝাতে হবে না। তখনই মেহেক আর পদ্ম ভয় পেয়ে রয়েছে, সাথে ইলিনও ভয় পেয়ে গেছে। এরপর অনেক খোঁজাখুঁজির পরেও কোনো কিছুই আর উদ্ধার করতে পারেনি কৃপান। এটা দেখার পর মেহেক তখন বলে, কি হয়েছে কৃপু, তুমি এইরকম ভাবে কি খুঁজছো? কৃপু তখন বলে, না না কিছু খুঁজছি না, দেখছিলাম আর কি। আর ঠিক তখনই ফোন করেছে গিনি কৃপানকে আর বলে, তত্ত্বগুলো ভালো করে দেখে নিয়েছিলে, বিশেষ করে ওই কসমেটিকের তত্ত্বটা। কৃপান তখন বলে, এই শুনুন, আপনাদের ব্যাপারটা কি বলুন তো? আপনারা সবাই মিলে আমাকে আর মেহেককে আলাদা করার চেষ্টা করছেন কেন? কিসের জন্য? এতে আপনাদের কিসের লাভ? তখনই গিনি বলে, এসব আবার কি কথা বলছো তুমি? তখনই কৃপান বলে, কসমেটিকের তত্ত্ব থেকে শুরু করে সবকটা তত্ত্ব আমি খুবই ভালো করে দেখেছি, কই তেমন কিছু তো নেই। আপনি শুধু শুধু আমার মনের মধ্যে সন্দেহ ঢুকাচ্ছেন। আপনি, ভজন মিত্তির, এরা যে কি করছে বুঝতে পারছি না আমি। গিনি তখন ভাবে, যা, কারোর উপকার করতে গিয়ে তো নিজেই অপমানিত হয়ে যাচ্ছি। কৃপান বলে, এরপরে না কখন আর ফোন করবেন না, রাখুন, বলেই ফোনটা কেটে দেয়। আর তখনই গিনি বলে, কি হলো কেসটা? কিন্তু গীতা তো আমার সামনেই ওই তত্ত্বের মধ্যে ফোনটা ঢুকিয়েছিল। এরপর গীতা তো আড়াল থেকে দাঁড়িয়ে সবটা শুনেছে আর বলে, দেখ দিদি কেমন লাগে, তুই নিজেকে অতি চালাক মনে করিস না, তোর থেকেও চালাক যে পৃথিবীতে কেউ আছে তুই তো সেটা মানিস না, কিন্তু প্রতিটা পদে পদে সেটা আমি তোকে বুঝিয়ে দেব। এর মধ্যেই মেহেক বুঝে যায় কোনো তত্ত্বের মধ্যেই কিছু পায়নি কৃপান। আর ঠিক তখন মেহেক ফোন করেছে গীতাকে আর বলে, গীতা বৌদি, মেহেক বলছি, কোনোভাবেই কৃপান কোনো ফোন খুঁজে পায়নি। গীতা বলে, আমি তো সেইভাবেই রেখেছি, কৃপানটা হচ্ছে একেবারে নির্বোধ, ওর কোনো বুদ্ধি আছে নাকি, সাথে ওই ভজন মিত্তিরটা। তখনই মেহেক বলে, কিন্তু তুমি ফোনটা লুকিয়েছো কোথায়? গীতা বলে, ভালো করে একটা কথা শোনো, ওইখানে অনেকগুলো মিষ্টির হাঁড়ি রয়েছে, একটা মিষ্টির হাঁড়িতে রস নেই আর রসের বদলে রয়েছে ফোন, ব্যাস হয়ে গেল, এবারে তুমি দেখে নাও। তখনই মেহেক বুঝে যায় কোন হাঁড়িটায় এটা হতে পারে, আর সেই হাঁড়িটা নিয়ে নিয়েছে মেহেক আর বলে, এই হাঁড়িটা আমি নিয়ে নিলাম, এক্ষুনি তো আমি ঘরে চলে গেলে সবাই মিলে এইসব খুলে খেতে বসে পড়বে, তার থেকে বরং আমি একটা নিয়ে যাই, এটা আমি আর পদ্ম খাবো, বলেই ঘরের মধ্যে নিয়ে চলে যায়। ভজন মিত্তির ভাবে, কেসটা কি হলো, এতগুলো হাঁড়ির মধ্যে থেকে ওই হাঁড়িটাই কেন নিল, দেখতে হচ্ছে তো ব্যাপারটা। এরপর পদ্ম আর মেহেক দুজনা মিলে ঘরে গিয়ে আড়ালে এই হাঁড়িটা খুলবে বলে ঠিক করে। ঠিক তখনই ভজন মিত্তির দরজায় টকটক করতে থাকে আর বলে, কি হলো, দরজাটা একটু খোলো না। এরপর চলে গেছে কৃপান। মেহেক তখন বলে, কি ব্যাপারটা কি? হ্যাঁ, এই বাড়ির বউয়ের তো দেখছি কোনো প্রাইভেসি নেই, যখন তখন যে কেউ এসে ডাকছে, না না এরকম করলে তো আর হতে পারে না, না আমি তো চেঞ্জ করছি। তখন কৃপান বলে, কি ব্যাপার ভজন মিত্তির, আপনাকে না বারণ করেছি, আপনি আমার বউয়ের ঘরে কি করছেন, বেরোন এখান থেকে। কৃপান নিজেও চলে যায় আর ভজন মিত্তিরকেও বার করে দেয়। তখনই মেহেক ওই ফোনটা পেয়ে গেছে ওই হাড়ির মধ্যে আর বলে, এই তো পদ্ম, ফোনটা আমি পেয়ে গেছি, দাঁড়া এবারে সিম কার্ডটা ভরে দিই। সিম কার্ডটা ভরে দেয় ফোনের মধ্যে। পদ্ম তখন বলে, এবার উকিল দিদিকে একটা ফোন করো। মেহেক উকিল দিদিকে মানে গীতাকে ফোন করে আর বলছি গীতা বৌদি, ফোনটা পেয়ে গেছে আর ফোনের মধ্যে সিম কার্ডটা ভরেও দিয়েছি। গীতা বলে, এবারে পুরো ডিটেলসটা আমাকে পাঠাও। মেহেক বলে, এখন তো ভাত কাপড়ের জন্য বড্ড তাড়া দিচ্ছে, এখন এটা হবে না গো, আমি ফ্রি হয়ে তোমাকে এই কাজটা করে দিচ্ছি। গীতা বলে, ঠিক আছে, খুব সাবধানে রেখো যেন কোনো অসুবিধা না হয়। মেহেক তখন বলে, চিন্তা করো না, প্রমাণ এখন আমাদের হাতের মুঠোয়, বাকিটা আমরা ঠিক করে নেব। এর মধ্যেই ঠাম্মি এসে গীতাকে বলে, হিসাব মতন আজ ভাত কাপড়ের দায়িত্ব নেবে অঙ্কিত মেহেকের, কিন্তু মেহেক পড়ে রয়েছে অন্যের বাড়িতে, কি হচ্ছে আমি সত্যি বুঝতে পারছি না গীতা। গীতা বলে, ঠাম্মি আপনি তো আমাকে সব থেকে বেশি ভরসা করতেন, বিশ্বাস করতেন, সেই বিশ্বাসটা কি নেই কোনোভাবেই? ঠাম্মি বলে, বিশ্বাসটা তো একরকমের জিনিস, কিন্তু আমাদের বাড়ির মেয়েটা এখনও নিজের শ্বশুর বাড়িতে যায়নি, ওর বরণ হয়নি, তার উপর আজকে আবার ভাত কাপড় হবে, রাতে ফুলসজ্জার অনুষ্ঠানের সব আয়োজন করা হবে, কি হচ্ছে আমি বুঝতে পারছি না রে গীতা। গীতা বলে, চিন্তা করবেন না, আমি আছি তো, এই বাড়ির বউ আমি, এই বাড়ির প্রতি তো আমারও একটা দায়িত্ব কর্তব্য আছে, এই বাড়ির মেয়ের প্রতিও আমার একটা দায়িত্ব কর্তব্য আছে, আমি সব দিক সামলে নেব।
আর তখন অগ্নিজিৎ মুখার্জি বলে, এই মেয়েটার ওপর আমি অনেক ভরসা করি। এই মেয়েটা যেভাবে সমস্ত দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছে, ওর প্রতি আমার গর্ব হয়, গর্ব। মা তুমি চিন্তা করো না, গীতা সবটা সামনে নেবে। বললাম না, ওর ওপর সেই ভরসার বিশ্বাস আমার আছে। ও একা হাতে যেভাবে আমাকে বাঁচানোর চেষ্টা করছে, মেহেককে তার ভালোবাসার মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছে, আসল অপরাধীদের সাজা পাওয়ানোর চেষ্টা করছে, সেটা দেখে আমার সত্যি গর্ব হয় যে ও আমার পুত্রবধূ। তখনই ঠাম্মি বুঝতে পারে অগ্নিজিৎ মুখার্জির গীতার প্রতি সেই ভরসাটা চলে এসেছে। এদিকে মেহেক তো রেডি হয়ে চলে এসেছে আর বলে, আমার শরীরটা খুব খারাপ লাগছে, মাথাটা ঘুরছে, এই জন্য আমি বলেছিলাম আমাকে কিছু খেতে দিতে। এইভাবে আমাকে না খাইয়ে রেখেছে বলেই তো আমার শরীরটা খারাপ লাগছে। এর মধ্যেই পদ্মর হাতে একটা শাড়ি তুলে দিয়েছে মেহেক আর বলে, পদ্ম এই শাড়িটা আমাকে ভাত কাপড়ে পরার জন্য দিয়েছিল, কিন্তু আমি তো এই পরিবারে কেউ নই, তুই এই পরিবারের বউ, তাই তুই এই শাড়িটা পরবি। আর তখনই মেহেকের কথা শুনে পদ্ম বলে, কিন্তু শেষ পর্যন্ত কেউ আমাকে মেনে নেবে? মেহেক বলে, কেন মেনে নেবে না? আরে তোর সাথে কৃপানের বিয়ে হয়েছে, প্রমাণ আছে, দরকার পড়লে আমরা আদালতে যাব, চিন্তা করিস না, সাথে তো গীতা বৌদি রয়েছে, এত চিন্তা কিসের। এর মধ্যেই কৃপানের হাতে ভাত কাপড়ের থালাটা তুলে দেওয়া হয়। তখনই কৃপানের মা বলে, এ কি বৌমা, এটা তুমি কি শাড়ি পরেছো? আমি তো তোমাকে একটা অন্য শাড়ি দিয়েছিলাম। মেহেক বলে, এই বাড়িতে কি আমার নিজের পছন্দে আমি কিচ্ছু করতে পারবো না? কৃপু তুমি কিছু বলো। কৃপান বলে, থাক না মা, শাড়ি তো পরেছে, আবার কি এসে অসুবিধা। এর মধ্যেই মেহেক বলে, আমার খুব মাথা ঘুরছে, শরীরটা ভাল লাগছে না। ভজন মিত্তির বলে, এই যে কিরণকান্তি বাবু, আমি বলছি শুনুন, এই মেয়েটা পুরোপুরি নাটক করছে। কিরণকান্তি বলে, চুপ করুন, শুধু শুধু নাটক করতে যাবে কেন? তোমার তো দেখছি কোনো কাণ্ডজ্ঞানই নেই ভজন মিত্তির, এবারে বেশি বাড়াবাড়ি করলে কিন্তু আমি তোমাকে এই বাড়ি থেকে বার করে দেবো। ভজন মিত্তিরও আর কিছু বলার সাহস দেখায় না। এর মধ্যেই মেহেকের হাতে যখনই ভাত কাপড়ের থালাটা তুলে দিতে যাবে, মেহেক অজ্ঞান হয়ে নিচে পড়ে যায়। ইলিন তখন বলে, বাহ মেহেক, নাটকটা দারুণ করছিস, চালিয়ে যা। কৃপান বলে, এ বাবা, ও তো পড়েই গেল। এরপর পদ্ম সামনে দাঁড়িয়েছিল, পদ্মকে বলে, এই ভাত কাপড়ের থালাটা ধরতো, বলেই ওর হাতে তুলে দেয়। আর মেহেক বলে, বাহ, এটাই তো চেয়েছিলাম, যেখানকার জিনিস সেখানেই গেছে। কৃপান বলে, মা তাড়াতাড়ি জল নিয়ে আসো। এরপর মেহেকের চোখে মুখে জলে ছিটে দেয় আর তখনই মেহেকের জ্ঞান ফিরে আসে। মেহেক বলে, এই সস্তা শাড়িটা আমি কোনোভাবেই নেব না, এই শাড়িটা তুমি ফেলে দাও, এক্ষুনি ফেলে দাও কৃপু। আর ফেলেছে তো ফেলেছে, পদ্মর হাতে গিয়েই পড়েছে। তার মধ্যেই গীতাকে ফোন করেছে মেহেক আর সবটা বলে দেয় যে এদিকের কাজ হয়ে গেছে। স্বস্তিকের সাথে কথা বলে গীতা আর বলে, আপনি মেহেককে মাঝ রাস্তা থেকে তুলে অঙ্কিতের বাড়িতে দিয়ে দেবেন, কেমন? তখনই সাত্বিক বলে, কি শুরু করেছোটা কি? হ্যাঁ, আমার বোনটাকে নিয়ে কি শুরু করেছো? ওকে নিয়ে এরকম বাড়াবাড়ি করতে পারো না। তারপর অঙ্কিতরা যদি বলে আমার বোনের চরিত্র খারাপ, তখন কি হবে? গীতা বলে, মুখ সামলে কথা বলুন। আর তখন অগ্নিজিৎ মুখার্জিও ঠিক একই কথা বলে। এর মধ্যে গিনি বলে, মুখ তো অনেকদিন আগেই বন্ধ রেখে দিয়েছি। গীতা বলে, তাই নাকি? কসমেটিকের মধ্যে ফোনটা করার ব্যাপারটা তো কৃপানকে বলে দিয়েছিলিস, তুই কি ভেবেছিস আমি জানি না? এরপর আর গিনিও কোনো কথা বলতে পারে না।